সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি এই করোনা মহামারীর মধ্যেও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই অবগত আছো, সারা বাংলাদেশে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের প্রিয় প্রতিষ্ঠান বকশীগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজও বন্ধ রয়েছে। কিন্তু তারপরেও তোমাদের পড়ালেখার বিষয়টি মাথায় রেখে সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম আবদুল্লাহ স্যারের নির্দেশনায় আমরা তোমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আজ তোমাদের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বকশীগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ, বকশীগঞ্জ, জামালপুর। সুপ্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে জানিয়ে রাখি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা তোমাদের শিক্ষা জীবন সহকারে ব্যক্তিগত জীবনেও এই বিষয়টি বেশ ভূমিকা রাখবে। তো ইতিমধ্যেই আমি তোমাদেরকে প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস জানিয়ে দিয়েছি। এই বিষয়টি তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমাদের 2 বছরের প্রতি বর্ষে প্রত্যেকটি বিষয়ের 2টি পত্রই পড়ানোর জন্য বলা হয়েছে। অর্থাৎ প্রথম বর্ষেও তোমাদেরকে মোট 13টি পত্র পড়তে হবে, 7টি বিষয়ের 13টি পত্র পড়তে হবে। সেজন্য সিলেবাসের মধ্যে আমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি উল্লেখ করেছি। তো আমরা দেরি না করে আজকের মূল ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বিষয় হল প্রাক ইসলামী আরব। এই অধ্যায়ে আমরা
প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব। প্রাক ইসলামী আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য, জীবজন্তু সম্পর্কে জানতে পারবো আরবের অধিবাসীদের জীবন আচরণে ভৌগোলিক অবস্থান এবং বৈশিষ্ট্যের প্রভাব। এছাড়া আমরা এই অধ্যায়ে প্রাচীন সভ্যতা সমূহ সম্পর্কে জানতে পারব, যেমন মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এবং এই অধ্যায়ের সর্বশেষে দিকে আমরা আইয়ামে জাহেলিয়া এবং প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা, প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক এবং ধর্মীয় অবস্থা সম্পর্কে জানতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজ একটু জেনে নিই পাঠ 1 সম্পর্কে। প্রথম অধ্যায়ের পাঠ 1-এ রয়েছে প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। প্রাক ইসলামী আরব এই টার্মটা বলতে কি বোঝানো হচ্ছে আমি একটু তোমাদেরকে জানাতে চাই। প্রাক ইসলামী আরব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মভূমি আরবকে বোঝানো হচ্ছে, এবং এই আরব এ যখন ইসলামের আবির্ভাব হয়নি, অর্থাৎ ইসলামের জন্মের পূর্বের আরবকেই বলা হচ্ছে প্রাক ইসলামী আরব। সেই প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ সেই প্রাক ইসলামী আরবটি পৃথিবীর মানচিত্রে কোন জায়গায় অবস্থিত, সেই বিষয়টি জানব, এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কেমন সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব আজকে। আমরা প্রথমে একটু জেনে নেই যে আরবের নামকরণ কোথা থেকে হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সামের নাম অনুসারে আরব দেশকে সেমিটিক নামে অভিহিত করা হয়। আরবরা সেমিটিক জাতিরই বংশধর। আরব শব্দটি আরবাতুন থেকে এসেছে, যার অর্থ বৃক্ষলতাবিহীন মরুভূমি। তবে আরব শব্দটির উৎপত্তির বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মত রয়েছে। অনেকে মনে করেন প্রাচীন হেজাজের তায়ামা প্রদেশের আরাবা অঞ্চলের নাম থেকে আরব শব্দটির উৎপত্তি হয়েছে। কেউ কেউ মনে করেন দক্ষিণ আরবীয়দের আদিপুরুষ কাহতানের পুত্র ইয়ারাব এর নাম থেকে আরব নামের উৎপত্তি হয়েছে। অন্য একটি সূত্র মতে হিব্রু আবহার, যার বাংলা অর্থ হলো মরুভূমি, এই আবহার শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি হয়েছে। আবার কেউ কেউ মনে করেন আরব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বাগ্গীতা। আরবের অধিবাসীদের বাগ্গীতা সম্পর্কে সকলেই সুবিদিত। এ থেকে ধারণা করা হয় যে বাগ্মী মানুষের, অর্থাৎ যারা কথা বলায় পটু, তাদের আবাসভূমির নাম রাখা হয়েছে আরব। তবে মরুময় বৈশিষ্ট্যের কারণে ওই অঞ্চলের আরব নামকরণের পক্ষেই অধিকাংশের মত রয়েছে। আরব উপদ্বীপটির 3 দিক সাগর এবং একদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত হওয়ায় আরববাসী তাদের আরবি ভাষায় এই অঞ্চলটিকে তারা জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে অভিহিত করেছে। আমরা ভৌগোলিক অবস্থান জেনে নিই। প্রাক ইসলামী আরব এর অবস্থান কোথায় বিশ্ব মানচিত্রে, এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব।
ইসলাম ধর্মের উৎপত্তি ভূমি আরব উপদ্বীপের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে। পৃথিবীর সর্ববৃহৎ এই উপদ্বীপটির উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে রয়েছে লোহিত সাগর। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিহাসের সাথে ভূগোলের একটি প্রত্যক্ষ সংযোগ রয়েছে। এজন্য ইতিহাস সুন্দরভাবে বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য তোমরা সবাই একটি ওয়ার্ল্ড ম্যাপ কিনে নিবে। বাজারে খুব কম দামে 30 থেকে 40 টাকার মধ্যেই এই বিশ্ব ম্যাপ কিনতে পাওয়া যায়, যেটি তোমাদের জ্ঞানের তৃষ্ণা নিবারণে সহযোগিতা করবে এবং ইতিহাসের পঠন পাঠনের জন্য বিশ্ব মানচিত্র তোমাদেরকে বেশ সহায়ক একটি এলিমেন্ট হিসেবে কাজ করবে। তো যা বলছিলাম যে আরব উপদ্বীপ, ইতিপূর্বে আমরা জানিয়ে দিয়েছি উপদ্বীপ কাকে বলে। তোমরা সবাই জানো যে যে ভূখণ্ডের চতুর্দিকে পানি থাকে, জলরাশি থাকে, সেই ভূখণ্ডটিকে বলা হয় দ্বীপ। কিন্তু এখানে বলা হচ্ছে আরব উপদ্বীপ। আরব ভূখণ্ডকে আরব উপদ্বীপ কেন বলা হচ্ছে সেটি এর অবস্থান যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝে যাচ্ছে। একটু খেয়াল করে দেখো যে আরব উপদ্বীপের উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। অর্থাৎ উত্তরের সিরিয়া মরুভূমি এই দিকটি ব্যতীত পূর্ব, দক্ষিণ এবং পশ্চিমে রয়েছে জলরাশি, যে কারণে এই ভূখণ্ডটিকে বলা হচ্ছে উপদ্বীপ। অর্থাৎ যে ভূখণ্ডের 3 দিকে জল বা পানি দ্বারা বেষ্টিত এবং অপর একটি দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত, সেই ভূখণ্ডটিকে বলা হয় উপদ্বীপ। আবারও তোমাদেরকে বলছি, যে ভূখণ্ডের চতুর্দিকে পানি থাকে বা জলরাশি থাকে সেই ভূখণ্ডটিকে বলা হয় দ্বীপ। আর যে ভূখণ্ডের 3 দিকে পানি কিন্তু অন্য একটি দিকে স্থলভাগ থাকে সেই ভূখণ্ডটিকে বলা হয় উপদ্বীপ। আর আরবের 3 দিকে পানি এবং উত্তর দিকে স্থলভাগ থাকার কারণে এই অঞ্চলটিকে বলা হচ্ছে আরব উপদ্বীপ। আরবিতে বলা হয় জাজিরাতুল আরব। ভৌগোলিক অবস্থানের দিক থেকে আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। অন্যান্য মহাদেশ আবিষ্কারের আগে আরব মানচিত্র অনুযায়ী এই উপদ্বীপটি বিশ্বের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত হতো। ভূতাত্ত্বিকদের মতে এটি কোনো এক সময় বৃহৎ সাহারা মরুভূমির একটি অংশ হিসেবে পরিগণিত হতো। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারা মরুভূমি, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত। আরব ভূখণ্ডটি সেই প্রাচীনকালে সেই সাহারা মরুভূমির অংশ হিসেবেই পরিগণিত ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় নীলনদ ও লোহিত সাগর দ্বারা দেশটি আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিখ্যাত আরব গবেষক ও ঐতিহাসিক পিকে হিট্টি, যার পূর্ণ নাম ফিলিপ খুরি হিট্টি, তিনি আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের বর্ণনায় বলেন, ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে নিশ্চিতভাবে বলা যায় গোটা সিরিয়া মেসোপটেমিয়া মরুভূমি আরবেরই অংশবিশেষ। আমরা সেই প্রাচীন আরবের আয়তন ও জনসংখ্যা নিয়ে এবার আমরা জানার চেষ্টা করব। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরবের আয়তন 10,27,000 বর্গ মাইল, অর্থাৎ 26,58,781 বর্গ কিলোমিটার।
ইসলামী চিন্তাবিদ আল্লামা শিবলি নুমানির মতে আরব উপদ্বীপের দৈর্ঘ্য 1500 মাইল এবং প্রস্থ 600 মাইল এবং এর মোট আয়তন 12 লক্ষ বর্গ মাইল। আয়তনে এটি ইউরোপ মহাদেশের 1/4, অর্থাৎ ইউরোপ মহাদেশের মোট আয়তনের 1/4 যা হয় আরব ভূখণ্ডের আয়তনও তাই, এবং আমেরিকার 1/3। ঐতিহাসিক সৈয়দ আমির আলীর মতে ফ্রান্সের চরম উৎকর্ষের সময়ে ওই সাম্রাজ্যের বিস্তৃতি যতখানি ছিল, এই বিশাল ভূখণ্ডের বিস্তৃতি প্রায় তার দ্বিগুণ। 2018 সালের হিসাব মতে এ অঞ্চলের জনসংখ্যা 7,80,00,000-এর মতো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অংশটির মধ্যে যে বিষয়গুলো জেনেছি, আমি আবারও তোমাদের বোঝার সুবিধার জন্য, যেহেতু ইসলামের ইতিহাস বিষয়টি তোমাদের কাছে নতুন এবং আমরা পড়ছি প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, তাই এখানে কিছু কিছু টার্ম বা শব্দ রয়েছে যেগুলো তোমাদের কাছে একটু জটিল বা কঠিন মনে হতে পারে, কিন্তু দেখবে আস্তে আস্তে ভালো লাগবে। তাহলে আমরা প্রথমেই জেনেছি আরবের নামকরণ এর ইতিহাস। এরপর জেনেছি আমরা আরবকে বলা হয় জাজিরাতুল আরব, যার বাংলা হলো আরব উপদ্বীপ। এরপর আমরা জেনেছি আরবের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান। এর মধ্যে আমরা জেনেছি উপদ্বীপ বলতে কি বোঝায়, আমরা জেনেছি দ্বীপ কাকে বলে, সেই সাথে আরব উপদ্বীপের কোন দিকে কি অবস্থিত সেটা সম্পর্কে জেনেছি। আমরা আবারও একবার জেনে নিই, আরবের উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি অর্থাৎ সিরিয়া, পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। তোমরা ওয়ার্ল্ড ম্যাপে একটু অবস্থানটা দেখে নিলেই বিষয়টি তোমাদের মনে থাকবে। এবং খুব মজার ব্যাপার হলো, ভৌগোলিক অবস্থানের বর্ণনায় আমরা দুইজন বিখ্যাত ঐতিহাসিকের নাম পেয়েছি। একজন হলেন ঐতিহাসিক পিকে হিট্টি এবং অপরজন পেয়েছি বিখ্যাত মুসলিম ঐতিহাসিক সৈয়দ আমির আলী। আমরা জেনেছি আরবের আয়তন কত। আমি আবারও বলছি, আরবের আয়তন, প্রাক ইসলামী আরবের আয়তন ছিল 10,27,000 বর্গ মাইল। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদের জানিয়ে রাখি যে প্রাক ইসলামী আরবের ইতিহাস আমরা এই অধ্যায়ে জানছি, এটি মধ্যে বর্তমানে স্বাধীন কয়েকটি দেশ প্রতিষ্ঠিত হয়েছে। বেশ কয়েকটি স্বাধীন দেশ আরব ভূখণ্ডের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে: ইয়েমেন, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলোর মিলিয়েই মূলত সৌদি আরব। এই আরব বলতে শুধুমাত্র সৌদি আরবকে বোঝানো হচ্ছে না। আরব উপদ্বীপ বা জাজিরাতুল আরব বলতে বর্তমান স্বাধীন কয়েকটি দেশ এর যে ভূখণ্ড, এই ভূখণ্ডটিকে বোঝানো হচ্ছে। আমরা জেনেছি যে এই অঞ্চলের আরব ভূখণ্ডের মধ্যে
বসবাসকারী বর্তমান জনসংখ্যা প্রায় 8 কোটি, অর্থাৎ 2018 সালের হিসাব মতে এই অঞ্চলের জনসংখ্যা 7,80,00,000-এর মতো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে একটু জানার চেষ্টা করব আরব উপদ্বীপের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কেমন, অর্থাৎ মাটির রূপ কেমন। ভূপ্রকৃতি, ভূ মানে ভূমি, মাটি, পৃথিবী, কিন্তু এখানে ভূ বলতে মাটিকে বোঝানো হচ্ছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বলতে ভূমির অবস্থা, স্বরূপ কেমন সেটাকে বোঝাচ্ছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে 3টি ভাগে ভাগ করা যায়। এক হলো মরু অঞ্চল, 2 হলো পাহাড়ি অঞ্চল, 3 হলো উর্বর অঞ্চল। আবারও বলছি, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে আরব উপদ্বীপকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। একটি হলো মরু অঞ্চল, অপরটি হলো পাহাড়ি অঞ্চল এবং অন্য আরেকটি হলো উর্বর অঞ্চল। আমরা মরু অঞ্চল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আরবের অধিকাংশ অঞ্চলই মরুময় এবং অনুর্বর। ঐতিহাসিক পিকে হিট্টির মতে এ মরু অঞ্চল সিরিয়ার মরুভূমি ও আফ্রিকার সাহারা মরুভূমি এবং গোবি মরুভূমির একটি বিচ্ছিন্ন অংশ মাত্র। আমরা পূর্বেই বলেছি, জাজিরাতুল আরব বা আরব ভূখণ্ড বলতে যে ভূখণ্ডটাকে বোঝানো হচ্ছে, এই ভূখণ্ডটি এক সময়ে সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত ছিল এবং মধ্য এশিয়ার যে মরুভূমি, গোবি মরুভূমি, এই গোবি মরুভূমিরও অংশ ছিল। প্রাচীনকালে এক ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় এটি বিভিন্ন জলভাগ দ্বারা বিচ্ছিন্ন রয়েছে। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে, ভিন্নতা অনুসারে এই মরু অঞ্চল 3 ভাগে বিভক্ত। মরু অঞ্চল, আমি আবারও বলছি, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে আরব উপদ্বীপ 3 ভাগে বিভক্ত: মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, উর্বর অঞ্চল। এ পর্যায়ে আমরা আবার জানছি যে মরু অঞ্চলকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা হয়। মরুভূমির প্রকৃতি, এর স্বরূপ অনুযায়ী, বৈশিষ্ট্যের ভিন্নতা অনুযায়ী মরুভূমিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো আল নুফুদ, 2 আল দাহনা, 3 আল হাররা। আবারও বলছি, আরব ভূখণ্ডের যে অঞ্চলগুলো মরুভূমি, সেই মরুভূমি অঞ্চলগুলোকে আবার মরুভূমির তারতম্য, বৈচিত্র্য, ভিন্নতা, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এক আল নুফুদ, আল দহনা এবং আল হাররা। আরবের উত্তর অঞ্চলে অবস্থিত শ্বেত ও লোহিত বালুকায় পরিপূর্ণ এলাকাকে আল নুফুদ বলা হয়। শ্বেত মানে সাদা, লোহিত মানে লাল, বালুকায় বালু, অর্থাৎ আরবের উত্তর অঞ্চলে যে সাদা এবং লাল বালুকায় পরিপূর্ণ অঞ্চল, এই মরুভূমি অঞ্চলটাকে বলা হচ্ছে নুফুদ। এই অঞ্চল প্রায় শুষ্ক থাকে, কখনো কখনো শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু এই বৃষ্টিপাত হলেও তা তৃণগুল মাটিতে আচ্ছাদিত থাকে, অর্থাৎ সেখানে তৃণ জন্মে, ঘাস লতাপাতা জন্মে। ফলে মরুবাসী আরবরা নিজেদের জীবন ধারণের জন্য উপযোগী হওয়ায় এ অঞ্চলে বসবাস করত। নুফুদ প্রদেশ থেকে শুরু করে দক্ষিণে হাজরামাউত এবং পশ্চিমে ইয়েমেন থেকে ওমান পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল, এই অঞ্চলটিকে বলা হয় আল দাহনা।
অর্থাৎ নুফুদ প্রদেশ থেকে শুরু করে দক্ষিণে হাজরামাউত এবং পশ্চিমে ইয়েমেন থেকে পূর্ব ওমান পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল, এই অঞ্চলটিকে বলা হচ্ছে আল দাহনা। এটি আরেক ধরনের মরুভূমি। এই অঞ্চল খুবই উষ্ণ এবং বসবাসের অনুপযোগী। প্রচন্ড উত্তাপ এখানে বিরাজ করে এবং এই অঞ্চলে বসবাস করা দুষ্কর। তবে সাময়িক বৃষ্টিপাতের ফলে জমির উর্বরতা বেড়ে যখন যায়, সেই সময়ে বেদুইনরা এ অঞ্চলে স্বল্পকালীন বসতি গড়ে তোলে। ব্রিটিশ প্রাচ্য ভাষাবিদ বার্ট্রান্ড থমাস দহনার দক্ষিণ অঞ্চলকে আলবার আল খালি বা জনপদহীন অঞ্চল, নো ম্যানস ল্যান্ড বলে উল্লেখ করেন। আরবের মধ্য ও পশ্চিমাংশে অবস্থিত অসমতল লাভা আচ্ছাদিত ফাটলযুক্ত প্রস্তরময় আগ্নেয়গিরি অঞ্চলটাকে বলা হয় আল হাররা। আরবের মধ্য ও পশ্চিমাংশে অবস্থিত অসমতল লাভা আচ্ছাদিত ফাটলযুক্ত প্রস্তরময় আগ্নেয়গিরি অঞ্চলকে বলা হয় আল হাররা। এই অঞ্চলকে বলা হয় আল হাররা। অতিরিক্ত উষ্ণতা ও ভূমির অনুর্বরতার জন্য এই অঞ্চলটিও বসবাসের জন্য উপযোগী নয়। তাহলে আমরা মরু অঞ্চলের বৈশিষ্ট্য মধ্যে যে বিষয়টি পেলাম তা হলো, আরবের যে অঞ্চলটাতে মরুভূমি রয়েছে, সেই মরুভূমির ভূমিরূপ বৈশিষ্ট্য বৈচিত্র্য অনুসারে মরুভূমি অঞ্চলগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক হলো আল নুফুদ, দুই হলো আল দহনা এবং তিন হলো আল হাররা। আল নুফুদ আমরা ইতিপূর্বে জেনেছি যে আল নুফুদ অঞ্চলটি বৃষ্টিপাত হয়, তাপমাত্রা কম থাকে এবং এই বৃষ্টিপাতের কারণে ওই সমস্ত অঞ্চলে তৃণভূমি জন্ম নেয় এবং লতাপাতা গাছপালা জন্ম নেয়। তাপমাত্রা কম থাকে এবং এই অঞ্চলটি মানুষের জন্য বসবাসের উপযোগী। অন্য যে দুটি অঞ্চল রয়েছে মরুভূমির দুটি অঞ্চল, একটি হলো আল দাহনা, অপরটি হলো আল হাররা, এই দুটি অঞ্চলই মানুষের বসবাসের অনুপযোগী। কেননা এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, তাপমাত্রা অনেক বেশি থাকে, যে কারণে এই অঞ্চলে মানুষ বসবাস করতে পারে না। আমরা আরব ভূখণ্ড এর ভূপ্রকৃতি একটু চিত্রের মাধ্যমে জানার চেষ্টা করি। বিশ্ব ওয়ার্ল্ড ম্যাপে তোমরা দেখতে পাবে যে এই অংশটুকু হলো আরব উপদ্বীপ বা জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরবের এই অংশটুকুকে বলা হয় আল রাব আল খালি। একদম আরব ভূখণ্ডের দক্ষিণে তোমরা লক্ষ্য করতে পারছো, এখানে রয়েছে ইয়েমেন, বর্তমানে একটি স্বাধীন দেশ ইয়েমেন, এটা দক্ষিণে অবস্থিত। আর এই যে মধ্যবর্তী যে অঞ্চল, এটাকে বলা হচ্ছে আল দাহনা। এই যে তোমরা লক্ষ্য করছো যে আরব ভূখণ্ডের পূর্বে অর্থাৎ দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে ওমান, এটিও একটি স্বাধীন দেশ। আরব ভূখণ্ডের উত্তরের দিকে এই অংশটুকু মূলত আল নুফুদ। আর প্রস্তরময় লাভা দ্বারা গঠিত এই যে পশ্চিমের অংশ, এই অংশটুকু হলো এই অংশটুকু এবং ইয়েমেনের কিছু অংশ
এই অংশটুকু প্রস্তর এবং লাভা, আগ্নেয়গিরির লাভা দ্বারা সৃষ্টি হয়েছে বিধায় এটিকে আল হাররা বলা হয় এবং এটি বসবাসের অনুপযোগী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস শেষ করার পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে ম্যাপ তোমরা একটা কিনে নিবে এবং ম্যাপটা বসানোর পরে ম্যাপের নিচের দিকটা, যেমন এটাকে আমরা যদি ধরে নিই যে এটা একটি ম্যাপ এবং এর উপরের দিকটা হয় উত্তর, নিচের দিকটা হয় দক্ষিণ, বাম পাশটা হয় পশ্চিম এবং এর ডান পাশটা হয় পূর্ব। আবারও বলছি, যে কোনো ম্যাপ দেয়ালে লাগানোর পর তুমি কোন দিক হয়ে দাঁড়িয়ে আছো সেটা মুখ্য বিষয় নয়। সেই ম্যাপের উত্তরের অর্থাৎ উপরের দিকটা হলো উত্তর, নিচের দিকটা দক্ষিণ, আর বাম পাশের দিকটি হলো পশ্চিম এবং ডান পাশের দিকটি হলো পূর্ব। এই বিষয়টি মনে রাখবে, তাহলে তোমাদের দিক চিনতে সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলে বাসায় বই কিনে একটু পড়ালেখার চেষ্টা করো। আর ক্লাস ব্যতীত, অনলাইন ক্লাসের রুটিনের সময় ব্যতীত অন্য সময়গুলোতে তোমরা কখনোই অনলাইনে সময় ব্যয় করবে না, কেননা এটি তোমাদের মননশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে, পড়ালেখার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা অবশ্যই স্মার্টফোন শুধু প্রয়োজনের সময় ব্যবহার করবে, অপ্রয়োজনে অযথা ফেসবুক, টুইটার কিংবা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করবে না। এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।